আপনি কি ছোটবেলা থেকে শুনে এসেছেন যে ঋণ নেওয়া মানেই বিপদ? আমাদের সবসময় শেখানো হয়েছে যতটা চাদর ততটা পা ছড়াও এবং লোন বা ক্রেডিট কার্ড থেকে যতটা সম্ভব দূরে থাকো। কিন্তু একবার ভেবে দেখুন, যদি লোন বা ঋণ সত্যি এতটাই খারাপ হতো, তবে ওয়ারেন বাফেটের মতো বিশ্বের সফলতম ব্যক্তিরা কেন ব্যাংক থেকে টাকা ধার করে আরও ধনী হচ্ছেন? তাদের কি টাকার অভাব আছে, নাকি তারা এমন কোনো গোপন খেলা জানেন যা সাধারণ মানুষ জানে না? আসলে মধ্যবিত্তের কাছে লোন মানে হলো একটি বোঝা, কিন্তু ধনীদের কাছে লোন হলো সম্পদ তৈরির একটি শক্তিশালী হাতিয়ার বা লেভারেজ। ওয়ারেন বাফেট বলেন, আসল ঝুঁকি ঋণের মধ্যে নেই, ঝুঁকি হলো আপনি কি করছেন তা না জানার মধ্যে। আজকের এই অডিও বুকে আমরা সেই পর্দা ফাঁস করব। আমরা জানব কিভাবে সঠিক আর্থিক শিক্ষা বা ফাইন্যান্সিয়াল এডুকেশন ব্যবহার করে আপনি ঋণকে আপনার পকেটের শত্রু নয়, বরং আপনার সম্পদ তৈরির সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি কি তৈরি আপনার আর্থিক দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে এবং ঋণের এই গোপন জগৎকে নিজের নিয়ন্ত্রণে নিতে? তবে চলুন শুরু করা যাক। আমরা ছোটবেলা থেকেই একটি কথা শুনে বড় হয়েছি, যতটা চাদর ততটা পা ছড়াও। আমাদের বাবা মা সব সময় শিখিয়েছেন ঋণ বা লোন হলো একটি অভিশাপ, যা থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি লোন বা ঋণ এতটাই খারাপ হতো, তবে বিশ্বের বড় বড় ধনী ব্যক্তিরা কেন কোটি কোটি টাকা লোন নিয়ে আরও ধনী হয়ে উঠছেন? আসলে সমস্যা লোনের মধ্যে নেই, সমস্যাটি হলো আমাদের মাইন্ডসেট বা দৃষ্টিভঙ্গিতে। মধ্যবিত্তের ভয়। অধিকাংশ মধ্যবিত্ত মানুষের কাছে ঋণ মানেই হলো মানসিক চাপ এবং দুশ্চিন্তা। তাদের কাছে লোন মানেই প্রতি মাসের শেষে সেই অবধারিত ইএমআই, যা তাদের পকেট থেকে টাকা বের করে নেয়। আমরা সাধারণত লোন নিই দামি স্মার্টফোন কিনতে, শখের গাড়ি কিনতে কিংবা ভ্রমণের জন্য। এই খরচগুলো এমন জিনিসের ওপর করা হয় যার মূল্য সময়ের সাথে সাথে কমতে থাকে। ফলে লোনটি আমাদের জন্য একটি বোঝা বা জালে পরিণত হয়। ধনীদের শক্তিশালী হাতিয়ার। ঠিক উল্টো দিকে, ধনী ব্যক্তিদের কাছে ঋণ কোনো সমস্যা নয়, বরং এটি সম্পদ তৈরির একটি শক্তিশালী হাতিয়ার বা লেভারেজ। যেখানে মধ্যবিত্তরা লোন নিয়ে দায় কেনে, সেখানে ধনীরা লোন নিয়ে সম্পদ তৈরি করে। তারা ব্যাংক থেকে টাকা ধার নেয় এমন জায়গায় বিনিয়োগ করার জন্য যা থেকে তাদের ঋণের সুদের চেয়েও বেশি আয় হয়। একেই বলা হয় গুড ডেপ্ট বা ভালো ঋণ, যা আপনার পকেটে উল্টো টাকা ফিরিয়ে দেয়। ওয়ারেন বাফেটের জীবন দর্শন। বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট একটি অসাধারণ কথা বলেছেন, আসল ঝুঁকি তখন আসে যখন আপনি জানেন না যে আপনি ঠিক কী করছেন। তার মতে, লোন নেওয়াটা ঝুঁকিপূর্ণ নয়, বরং আর্থিক শিক্ষার অভাবই হল আসল ঝুঁকি। যদি আপনার কাছে সঠিক পরিকল্পনা এবং হিসেব থাকে, তবে ব্যাংক থেকে নেওয়া লোন আপনার জন্য উন্নতির সিঁড়ি হতে পারে। আর যদি আপনার আর্থিক জ্ঞান না থাকে, তবে একটি ক্রেডিট কার্ডও আপনার ধ্বংসের কারণ হতে পারে। মনে রাখবেন, ঋণ বা লোন অনেকটা একটি ধারালো ছুরির মতো। এই ছুরি দিয়ে যেমন আপনি সবজি কাটতে পারেন, তেমনি ভুলভাবে ব্যবহার করলে নিজের হাতও কাটতে পারেন। লোন নিজে থেকে ভালো বা খারাপ কিছু নয়, এটি নির্ভর করে আপনি সেটিকে কিভাবে ব্যবহার করছেন তার ওপর। মধ্যবিত্তরা ঋণের ভয়ে পিছিয়ে থাকে, আর ধনীরা ঋণকে লেভারেজ হিসেবে ব্যবহার করে গতির সাথে এগিয়ে যায়। পরবর্তী অধ্যায়ে আমরা জানব কিভাবে আপনি এই লোনকে ভালো ঋণ এবং খারাপ ঋণে ভাগ করে নিজের আর্থিক ভিত্তি মজবুত করতে পারেন। প্রথম অধ্যায়ে আমরা জেনেছি যে ঋণ একটি হাতিয়ার হতে পারে, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি জানেন আপনার হাতে থাকা এই হাতিয়ারটি আপনাকে সাহায্য করছে নাকি আপনার ক্ষতি করছে? ফিন্যান্সের দুনিয়ায় ঋণকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়, খারাপ ঋণ বা ব্যাড ডেট এবং ভালো ঋণ বা গুড ডেট। এই দুটির পার্থক্য বুঝতে পারাটাই হলো আর্থিক শিক্ষার প্রথম ধাপ। 1. খারাপ ঋণ ব্যাড ডেট, আপনার পকেটের শত্রু। সহজ কথায় বলতে গেলে, যে ঋণ আপনার পকেট থেকে নিয়মিত টাকা বের করে নেয় কিন্তু বিনিময়ে কোনো আয় দেয় না, তাকেই বলা হয় খারাপ ঋণ। এই ঋণগুলো শুরুতে খুব আকর্ষণীয় মনে হয়, কিন্তু পরে তা বিশাল বোঝায় পরিণত হয়। উদাহরণ, আপনি কি শখের বশে একটি দামি গাড়ি বা লেটেস্ট মডেলের আইফোন কিস্তিতে বা ইএমআইতে কিনেছেন? মনে রাখবেন, একটি গাড়ি শোরুম থেকে বের করার সাথে সাথেই তার দাম 10 থেকে 15% কমে যায়।
লাখ টাকার ফোন 1 বছর পর অর্ধেক দামে বিক্রি করতে হয়, কিন্তু আপনার ইএমআই ঠিকই পূর্ণ মূল্যে দিতে হয়। কেন এটি খারাপ? কারণ এটি একটি ডেপ্রিসিয়েটিং অ্যাসেট বা এমন সম্পদ যার দাম সময়ের সাথে কমে যায়। এছাড়া ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করা বা শুধু ঘোরার জন্য লোন নেওয়াও খারাপ ঋণের অন্তর্ভুক্ত, কারণ এগুলো কোনো ইনকাম জেনারেট করে না। 2. ভালো ঋণ বা গুড ডেট, আপনার পকেটের বন্ধু। বিপরীতভাবে, যে ঋণ আপনার পকেটে টাকা ফিরিয়ে দেয় বা আপনার আয় বাড়াতে সাহায্য করে তাকে বলা হয় ভালো ঋণ। ধনী ব্যক্তিরা এই ঋণের মাধ্যমেই তাদের সম্পদ বৃদ্ধি করেন। উদাহরণ, ধরুন আপনি ব্যবসা বাড়ানোর জন্য লোন নিয়েছেন। সেই অতিরিক্ত পুঁজি ব্যবহার করে আপনার ব্যবসার মুনাফা যদি ঋণের সুদের চেয়ে বেশি হয়, তবে সেটি একটি চমৎকার ভালো ঋণ। রিয়েল এস্টেট, আপনি যদি ব্যাংক থেকে লোন নিয়ে এমন কোনো প্রপার্টি কেনেন যা থেকে প্রতি মাসে ভাড়া আসে এবং সেই ভাড়া যদি আপনার ব্যাংকের কিস্তির চেয়ে বেশি হয়, তবে আপনি আসলে নিজের পকেট থেকে নয়, বরং ভাড়ার টাকা দিয়ে প্রপার্টি তৈরি করছেন। একেই বলা হয় পজিটিভ ক্যাশ ফ্লো। মনে রাখবেন, খারাপ ঋণ আপনাকে ধীরে ধীরে দারিদ্র্যের দিকে ঠেলে দেয়, কারণ আপনার আয়ের একটি বড় অংশ শুধু কিস্তি মেটাতেই চলে যায়। কিন্তু ভালো ঋণ আপনার জন্য একটি টাকা তৈরির মেশিন হিসাবে কাজ করে। ঋণ নেওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি সেই টাকা দিয়ে কি কিনছেন। যদি লাইফস্টাইল বাড়ানোর জন্য লোন নেন, তবে আপনি ঋণের জালে ফেঁসে যাচ্ছেন। আর যদি সম্পদ তৈরির জন্য লোন নেন, তবে আপনি আর্থিক স্বাধীনতার পথে হাঁটছেন। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব এই ভালো ঋণকে ব্যবহার করে কিভাবে লেভারেজের মাধ্যমে কয়েক গুণ বেশি মুনাফা করা সম্ভব। আপনি কি কখনো ভেবেছেন, আপনার কাছে যদি সীমিত টাকা থাকে, তবে আপনি কি কেবল সেই টাকা দিয়েই বড় কিছু করতে পারবেন? ধনীদের গোপন রহস্য হল, তারা শুধু নিজের টাকা দিয়ে কাজ করে না, তারা ব্যবহার করে লেভারেজ। সহজ ভাষায়, লেভারেজ হল নিজের অল্প পুঁজির সাথে অন্যের, যেমন ব্যাংকের পুঁজি যোগ করে একটি বড় বিনিয়োগের সুযোগ কাজে লাগানো। এর মাধ্যমে আপনি নিজের ক্ষমতার চেয়েও বড় সম্পদ নিয়ন্ত্রণ করতে পারেন। একটি জাদুকরী উদাহরণ। আসলে একটি সাধারণ অঙ্কের মাধ্যমে লেভারেজের শক্তি বুঝে নিই। ধরুন আপনার কাছে 10 লাখ টাকা আছে। পরিস্থিতি 1, লেভারেজ ছাড়া। আপনি আপনার এই 10 লাখ টাকা একটি ভালো জায়গায় বিনিয়োগ করলেন, যেখানে 20% মুনাফা পাওয়া যায়। 1 বছর পর আপনার লাভ হবে 2 লাখ টাকা। এটি একটি ভালো রিটার্ন, সন্দেহ নেই। পরিস্থিতি 2, লেভারেজ সহ। এখন ধরুন আপনার সেই 10 লাখ টাকাই আছে, কিন্তু আপনি একটি বড় সুযোগ পেলেন যেখানে 20 লাখ টাকা বিনিয়োগ করা সম্ভব। আপনি নিজের 10 লাখ নিলেন এবং ব্যাংক থেকে আরও 10 লাখ টাকা লোন নিলেন। এখন আপনার মোট বিনিয়োগ হলো 20 লাখ টাকা। একই 20% মুনাফায় 20 লাখ টাকা থেকে আয় হবে 4 লাখ টাকা। এবার ধরুন ব্যাংকে ঋণের জন্য 12% হারে সুদ দিতে হবে, যা 10 লাখ টাকার উপর হয় 1.2 লাখ টাকা। আপনার মোট লাভ 4 লাখ থেকে ব্যাংকের 1.2 লাখ সুদ বাদ দিলে আপনার কাছে থাকবে 2.8 লাখ টাকা। লক্ষ্য করুন পার্থক্যটি। লেভারেজ ছাড়া আপনার লাভ ছিল 2 লাখ টাকা, কিন্তু লেভারেজ ব্যবহার করে আপনার লাভ হলো 2.8 লাখ টাকা। অর্থাৎ নিজের পুঁজি না বাড়িয়েও আপনি আপনার মুনাফাকে 40% বাড়িয়ে নিলেন। একেই বলা হয় লেভারেজের শক্তি। দুমুখ তলোয়ার, দ্য ডাবল এজড সোয়ার্ড। তবে সাবধান, লেভারেজ একটি দুমুখ তলোয়ারের মতো। যদি আপনার বিনিয়োগ আপনার হিসেব মতো লাভ না দেয়, তবে লেভারেজ আপনার ক্ষতির পরিমাণও বাড়িয়ে দিতে পারে। উদাহরণস্বরূপ, যদি সেই 20 লাখ টাকার বিনিয়োগে মুনাফা 20% না হয়ে 10% হয়, তবে আপনার আয় হবে মাত্র 2 লাখ, কিন্তু ব্যাংককে ঠিকই 1.2 লাখ সুদ দিতে হবে। তখন আপনার লাভ 2 লাখের জায়গায় কমে গিয়ে মাত্র 80,000-এ নেমে আসবে। তাই বুদ্ধিমান বিনিয়োগকারীরা লেভারেজ ব্যবহার করার আগে খুব নিখুঁত ক্যালকুলেশন করেন। তারা অন্ধভাবে লোন নেন না, তারা দেখেন যে বিনিয়োগ থেকে আসা রিটার্ন যেন লোনের সুদের চেয়ে বেশি হয়। রিয়েল এস্টেট এবং বড় বড় ব্যবসায় এই লেভারেজ ব্যবহারের মাধ্যমেই সাধারণ বিনিয়োগ থেকে বিশাল সম্পদ বা ওয়েলথ তৈরি করা হয়। মনে রাখবেন, লেভারেজ নিজে থেকে ভালো বা মন্দ নয়, সঠিক পরিকল্পনা এবং আর্থিক শিক্ষা থাকলে এটি আপনার জন্য একটি ওয়েলথ বিল্ডিং মেশিন হিসেবে কাজ করবে। আমরা আগের অধ্যায়ে জেনেছি লেভারেজ কিভাবে আমাদের মুনাফাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। কিন্তু ফিন্যান্সের দুনিয়ায় এই লেভারেজ ব্যবহারের সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী ক্ষেত্র কোনটি জানেন? সেটি হলো রিয়েল এস্টেট।
বিশ্বজুড়ে লক্ষ লক্ষ সফল বিনিয়োগকারী এই রিয়েল এস্টেট লেভারেজ ব্যবহার করেই তাদের বিশাল সম্পদ তৈরি করেছেন। রিয়েল এস্টেটে লেভারেজের জাদু। রিয়েল এস্টেটের সবচেয়ে বড় সুবিধা হলো আপনাকে কোনো প্রপার্টি কেনার জন্য পুরো টাকা একসাথে নিজের পকেট থেকে দিতে হয় না। আপনি একটি ছোট ডাউন পেমেন্ট দিয়ে প্রপার্টিটি কিনতে পারেন এবং বাকি বিশাল অংশটি ব্যাংক থেকে লোন হিসেবে নিতে পারেন। এখানেই লেভারেজের আসল খেলা শুরু হয়। একটি বাস্তব উদাহরণ, ধরুন আপনি একটি বাণিজ্যিক সম্পত্তি বা কমার্শিয়াল প্রপার্টি খুঁজে পেলেন যার দাম ৭০ লাখ টাকা। সাধারণ মানুষ ভাববে ৭০ লাখ টাকা জমানোর কথা, যা প্রায় অসম্ভব। কিন্তু একজন স্মার্ট বিনিয়োগকারী লেভারেজ ব্যবহার করবেন। তিনি নিজের পকেট থেকে ১০ লাখ টাকার ডাউন পেমেন্ট দেবেন এবং বাকি ৬০ লাখ টাকা ব্যাংক থেকে লোন নেবেন। এখন আপনার পকেট থেকে মাত্র ১০ লাখ টাকা গেল, কিন্তু আপনি মালিক হলেন ৭০ লাখ টাকার একটি প্রপার্টির। পজিটিভ ক্যাশ ফ্লো। এখন ধরুন সেই প্রপার্টি থেকে প্রতি মাসে ভাড়া আসছে ৬০,০০০ টাকা। অন্যদিকে ব্যাংকের ৬০ লাখ টাকা লোনের জন্য আপনাকে প্রতি মাসে ইএমআই দিতে হচ্ছে ৪৫,০০০ টাকা। হিসাবটা দেখুন, ভাড়া থেকে আসা ৬০,০০০ টাকা দিয়ে আপনি ৪৫,০০০ টাকার কিস্তি শোধ করছেন এবং তারপরও আপনার হাতে অতিরিক্ত ১৫,০০০ টাকা থেকে যাচ্ছে। একেই ফিন্যান্সের ভাষায় বলা হয় পজিটিভ ক্যাশ ফ্লো। কেন এটি সেরা সম্পদ? এখানে লোন আপনার পকেট থেকে টাকা নিচ্ছে না, বরং আপনার লোনটি পরিশোধ করছে আপনার ভাড়াটিয়া, আর প্রতি মাসে আপনার পকেটে উল্টো ১৫,০০০ টাকা লাভ আসছে। এটিই হলো গুড ডেট বা ভালো ঋণের সেরা উদাহরণ। সময়ের সাথে সাথে এখানে দুটি দারুণ বিষয় ঘটে। এক, প্রতি মাসে কিস্তি দেওয়ার মাধ্যমে আপনার লোনের পরিমাণ কমতে থাকে। দুই, অন্যদিকে প্রপার্টির দাম বাজার অনুযায়ী বাড়তে থাকে। হয়তো কয়েক বছর পর ৭০ লাখের প্রপার্টিটির দাম হবে ১ কোটি টাকা। সতর্কতা ও দূরদর্শিতা। ওয়ারেন বাফেট যেমনটি বলেন, দাম হলো তা যা আপনি পরিশোধ করেন, আর ভ্যালিউ বা মূল্য হলো তা যা আপনি পান। রিয়েল এস্টেটে বিনিয়োগের আগে সবসময় প্রপার্টির লোকেশন, ডিমান্ড এবং ভবিষ্যৎ সম্ভাবনা যাচাই করা জরুরি, কারণ যদি ভাড়া ইএমআই-এর চেয়ে কম হয় তবে সেটি আপনার জন্য মানসিক চাপ হয়ে দাঁড়াতে পারে। আবহ সঙ্গীত বৃদ্ধি পাবে। রিয়েল এস্টেট বিনিয়োগ অনেকটা একটি গাছ লাগানোর মতো। বাফেটের ভাষায়, আজ কেউ একজন ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে কারণ অনেক বছর আগে কেউ একজন সেখানে গাছ লাগিয়েছিল। লেভারেজ ব্যবহার করে সঠিক প্রপার্টি কেনা মানে হলো নিজের জন্য একটি ওয়েলথ বিল্ডিং মেশিন তৈরি করা, যা আপনার অবর্তমানেও আপনার জন্য আয় জেনারেট করতে থাকবে। সম্পদ তৈরির পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্যাক্স বা কর। অধিকাংশ মানুষ এটি নিয়ে মাথা ঘামাতে চান না, কিন্তু ধনীরা জানেন যে টাকা আয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো সেই আয় থেকে কতটুকু নিজের কাছে বাঁচিয়ে রাখা যায়। ফিন্যান্সের দুনিয়ায় একটি কথা প্রচলিত আছে, কমানো গুরুত্বপূর্ণ কিন্তু বাঁচানো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। মধ্যবিত্তের ট্যাক্স ট্র্যাপ। বিখ্যাত লেখক রবার্ট কিওসাকি তার রিচ ড্যাড পুয়ার ড্যাড বইতে একটি চমৎপ্রদ তথ্য দিয়েছেন। তিনি বলেন, দুনিয়ায় সবচেয়ে বেশি ট্যাক্স দেয় মধ্যবিত্ত বা চাকরিজীবী শ্রেণী। এর কারণ হলো তাদের আয়ের ধরন বা সিস্টেম। একজন চাকরিজীবী মানুষের ক্ষেত্রে বিষয়টি কাজ করে এইভাবে: ১, তিনি প্রথমে আয় করেন। ২, তার বেতন ব্যাংক অ্যাকাউন্টে আসার আগেই সরকার তার অংশ অর্থাৎ ট্যাক্স কেটে নেয়। ৩, সবশেষে যা বেঁচে থাকে তা দিয়ে তিনি তার ঘর ভাড়া, খাবার এবং অন্যান্য খরচ মেটান। অর্থাৎ মধ্যবিত্তের চক্রটি হল আয়, ট্যাক্স এবং খরচ। এখানে ট্যাক্স বাঁচানোর সুযোগ খুবই সীমিত। ধনীদের ট্যাক্স গেম। অন্যদিকে ধনী ব্যবসায়ী বা ইনভেস্টরদের আয়ের সিস্টেমটি সম্পূর্ণ আলাদা। তারা ট্যাক্স সিস্টেমকে শত্রু মনে না করে একে আইনগতভাবে নিজেদের সুবিধার্থে ব্যবহার করেন। একজন বিজনেস ওনারের চক্রটি হল: ১, তিনি প্রথমে ব্যবসা থেকে আয় করেন। ২, সেই আয় থেকে তিনি ব্যবসার জন্য প্রয়োজনীয় খরচ মেটান, যেমন অফিস ভাড়া, স্টাফদের বেতন, মার্কেটিং খরচ, এমনকি ব্যবসার কাজে ব্যবহৃত যাতায়াত বা গ্যাজেটের খরচও এর অন্তর্ভুক্ত। ৩, এই সব খরচ বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় প্রফিট বা লভ্যাংশ, আর সেই লভ্যাংশের উপর তিনি ট্যাক্স দেন। অর্থাৎ ধনীদের চক্রটি হল আয়, খরচ, ট্যাক্স। আইনসম্মত ট্যাক্স প্ল্যানিং। মনে রাখবেন, এটি ট্যাক্স ফাঁকি দেওয়া নয়, বরং এটি হলো একটি আইনসম্মত ট্যাক্স প্ল্যানিং বা অপটিমাইজেশন। একটি সঠিক বিজনেস স্ট্রাকচার থাকলে আপনি আপনার খরচ এবং বিনিয়োগকে এমনভাবে সাজাতে পারেন যাতে আপনার মোট ট্যাক্সের পরিমাণ আইনগতভাবেই কমে আসে। আর্থিক শিক্ষা বা ফাইন্যান্সিয়াল এডুকেশন আমাদের শেখায় যে সম্পদশালী হওয়ার নিয়মগুলো স্কুল কলেজে শেখানো গতানুগতিক নিয়মের চেয়ে আলাদা। মধ্যবিত্তরা ট্যাক্সকে ভয় পায়, কিন্তু ধনীরা ট্যাক্স সিস্টেমকে বুঝে সেই অনুযায়ী নিজেদের সম্পদ বৃদ্ধি করে। আপনি যদি সত্যি বড় কোনো সম্পদ তৈরি করতে চান, তবে আপনাকে এই ট্যাক্সের খেলাটি বুঝতে হবে এবং নিজের আয়ের সঠিক কাঠামো তৈরি করতে হবে। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে নিজের টাকা ছাড়াও অন্যের টাকা বা ওপিএম ব্যবহার করে বড় বড় বিজনেস তৈরি করা সম্ভব।
টাকা দিয়ে টাকা বানানো সহজ, কিন্তু নিজের টাকা খরচ না করে অন্যের টাকা দিয়ে সম্পদ তৈরি করা হলো একটি আসল শিল্প। সম্পদ তৈরির দুনিয়ায় এই শক্তিশালী ধারণাটিকে বলা হয় OPM বা আদার পিপলস মানি। আপনি যদি চারপাশের বড় বড় বিজনেস বা ব্যাংকগুলোর দিকে তাকান, তবে দেখবেন তাদের সাফল্যের মূলে রয়েছে এই অন্যের টাকা ব্যবহারের কৌশল। ব্যাংকিং সিস্টেমের আসল রহস্য। আমরা যখন ব্যাংকে টাকা জমা রাখি, তখন মনে করি আমাদের টাকা সেখানে শুধু সুরক্ষিত আছে, কিন্তু আসল বিষয়টি হলো ব্যাংক সেই টাকাকে আলমারিতে বন্দি করে রাখে না। ব্যাংক আপনার জমানো টাকা অন্য কাউকে লোন হিসেবে দেয়। ব্যাংক আপনাকে আপনার জমানো টাকার উপর সামান্য সুদ দেয়, কিন্তু যাকে লোন দিচ্ছে তার কাছ থেকে অনেক বেশি সুদ আদায় করে। এই দুই সুদের মাঝখানের যে পার্থক্য, সেটিই হলো ব্যাংকের আসল মুনাফা। অর্থাৎ ব্যাংক নিজের টাকা দিয়ে নয়, বরং আমানতকারীদের টাকা ব্যবহার করেই বিশাল মুনাফা করছে। কর্পোরেট দুনিয়া ও শেয়ার বাজার। একইভাবে বড় বড় কোম্পানিগুলো যখন শেয়ার বাজারে লিস্টেড হয় এবং মানুষ তাদের শেয়ার কেনে, তখন সাধারণ মানুষ আসলে সেই কোম্পানিকে তাদের পুঁজি দিয়ে দিচ্ছে। কোম্পানি সেই টাকা OPM ব্যবহার করে নতুন প্রজেক্ট শুরু করে, নতুন টেকনোলজি কেনে এবং নিজেদের ব্যবসা বড় করে। যখন কোম্পানি সফল হয়, তখন সেই অন্যের পুঁজি ব্যবহার করেই কোম্পানির মালিকদের সম্পদ বহুগুণ বেড়ে যায়। ওয়ারেন বাফেটের ফ্লোট কৌশল। বিশ্বের সেরা বিনিয়োগকারী ওয়ারেন বাফেট এই OPM কৌশলটি অত্যন্ত জাদুকরীভাবে ব্যবহার করেছেন। তার কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ের অধীনে অনেকগুলো ইন্স্যুরেন্স বা বীমা কোম্পানি রয়েছে। ইন্স্যুরেন্সের একটি বিশেষ নিয়ম আছে, গ্রাহকরা বীমার জন্য প্রিমিয়াম হিসেবে টাকা জমা দেয়, কিন্তু সেই টাকা সাথে সাথেই বীমা কোম্পানিকে কাউকে দিতে হয় না। এই টাকা যতদিন কোম্পানির হাতে থাকে তাকে বলা হয় ফ্লোট। ওয়ারেন বাফেট এই ফ্লোট বা অন্যের টাকাকে শেয়ার বাজারে বুদ্ধিদীপ্তভাবে বিনিয়োগ করেছেন। এখান থেকে আসা বিশাল রিটার্ন বা লভ্যাংশ তার কোম্পানিকে বিশ্বের অন্যতম ধনী কোম্পানিতে পরিণত করেছে। এটি হলো অন্যের টাকাকে দায়িত্বের সাথে বিনিয়োগ করে সম্পদ তৈরির শ্রেষ্ঠ উদাহরণ। দায়িত্ব ও বিশ্বাস। তবে মনে রাখবেন, OPM কোনো শর্টকাট রাস্তা নয়, এটি একটি বিশাল দায়িত্ব। আপনি যখন অন্যের টাকা ব্যবহার করবেন, তখন আপনার উপর একটি বিশাল ভরসা বা বিশ্বাস কাজ করে। সফল উদ্যোক্তারা প্রথমে ভ্যালু ক্রিয়েট করেন এবং মানুষের বিশ্বাস অর্জন করেন। তারপরেই তারা অন্যের পুঁজি পাওয়ার যোগ্য হন। নিজের জমানো টাকা দিয়ে বড় হওয়া সময় সাপেক্ষ, কিন্তু অন্যের টাকাকে সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যবহার করতে পারলে আপনি দ্রুত আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। OPM হলো সেই চাবিকাঠি যা দিয়ে আপনি আপনার আর্থিক সীমাবদ্ধতাকে জয় করতে পারেন। পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব কেন সম্পদ তৈরির ক্ষেত্রে গতি নিরাপত্তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। সম্পদ তৈরির এই দীর্ঘ যাত্রায় শুধু আপনি কি করছেন তা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনি কত দ্রুত করছেন সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই আমাদের সামনে আসে একটি বড় প্রশ্ন: আপনি কি নিজের নিরাপত্তার পেছনে ছুটবেন, নাকি গতির উপর বাজি ধরবেন? আমাদের সমাজে অধিকাংশ মানুষ নিরাপত্তাকেই বড় করে দেখে, কিন্তু ধনীরা গুরুত্ব দেয় গতির ওপর। মধ্যবিত্তের ধীর পথ, দ্য স্লো ট্র্যাক। মধ্যবিত্ত মাইন্ডসেট মূলত নিরাপত্তার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ঝুঁকি থেকে দূরে থাকতে। তাই আমাদের পরিকল্পনা হয় এমন: আগে ভালো চাকরি করো, তারপর 10-15 বছর ধরে ধীরে ধীরে টাকা জমাও, আর যখন অনেক টাকা জমা হবে তখন বড় কিছু করার কথা ভাবো। কিন্তু এই পদ্ধতিতে একটি বড় সমস্যা আছে: সময়। আপনি টাকা জমাতে পারেন, কিন্তু চলে যাওয়া সময় আর ফিরে আসে না। প্রযুক্তির এই যুগে বাজার প্রতিনিয়ত পাল্টাচ্ছে। আপনি যখন নিরাপদ হওয়ার জন্য 10 বছর অপেক্ষা করছেন, ততদিনে আপনার দেখা সুযোগটি হয়তো অন্য কেউ লুফে নিয়েছে। ধনীদের গতির কৌশল, স্পিড অফ দ্য ওয়েলদি। ধনীরা ঝুঁকি বোঝেন, কিন্তু তারা গতির গুরুত্বও বোঝেন। তারা জানেন যে সঠিক সুযোগটি সঠিক সময়ে ধরা প্রয়োজন। তারা লোন বা ঋণকে কেবল টাকার উৎস হিসাবে দেখেন না, বরং তারা সময় কেনার হাতিয়ার হিসাবে দেখেন। লোন নিয়ে তারা সেই কাজটি এখনই শুরু করে দেন, যার জন্য অন্যদের হয়তো 10 বছর অপেক্ষা করতে হতো। ব্যবসায় যারা আগে পৌঁছতে পারে, মুনাফার বড় অংশ তারাই পায়। রিলায়েন্স জিওর ঐতিহাসিক উদাহরণ। এই গতির লড়াইয়ের সবচেয়ে বড় উদাহরণ হল মুকেশ আম্বানি এবং রিলায়েন্স জিও। যখন জিও লঞ্চ করা হয়, তখন ভারতীয় টেলিকম বাজারে বিশাল পরিবর্তনের সম্ভাবনা ছিল। আম্বানি জানতেন যে দ্রুত পুরো ভারতের বাজার ধরতে না পারলে অন্য কেউ এই সুযোগ নিয়ে নেবে। তাই তিনি নিজের জমানো পুঁজির জন্য অপেক্ষা না করে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে এই প্রজেক্টে বিনিয়োগ করেন। সেই ঋণের টাকা দিয়ে দ্রুত নেটওয়ার্ক এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়। ফলাফল, কয়েক বছরের মধ্যেই জিও ভারতের 1 নম্বর টেলিকম কোম্পানিতে পরিণত হয়।
আম্বানি যদি ধীর গতিতে নিজের টাকায় এগোতেন তবে হয়তো টেলিকম বিপ্লবের এই সুযোগটি তার হাতছাড়া হয়ে যেত। নিরাপত্তা বা সেফটি হয়তো আপনাকে সুরক্ষিত রাখবে, কিন্তু গতি বা স্পিড আপনাকে সবার চেয়ে এগিয়ে নিয়ে যাবে। লোন বা ঋণ নিয়ে অন্ধভাবে ঝুঁকি নেওয়া বোকামি, কিন্তু সঠিক পরিকল্পনা এবং রিসার্চ থাকলে সেই লোন আপনার সাফল্যের গতিকে বহুগুণ বাড়িয়ে দেয়। মনে রাখবেন, ব্যবসার দুনিয়ায় জয়ী তারাই হয় যারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে জানে। পরবর্তী এবং শেষ অধ্যায়ে আমরা জানব যে এই সমস্ত কৌশলগুলো কার্যকর করার জন্য কেন আপনার আর্থিক শিক্ষা থাকা সবচেয়ে জরুরি। আমরা আমাদের এই অডিও বুকটির একদম শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ আমরা ঋণ, লেভারেজ, ট্যাক্স এবং ওপিএম সম্পর্কে অনেক নতুন নতুন ধারণা জানলাম, কিন্তু এই সব কিছুর মূলে যে প্রধান শক্তিটি কাজ করে সেটি হলো আপনার আর্থিক শিক্ষা বা ফাইন্যান্সিয়াল এডুকেশন। একটি সহজ তুলনা, মনে রাখবেন, লোন বা ঋণ নিজে থেকে ভালো বা খারাপ কিছু নয়, এটি কেবল একটি নিরপেক্ষ হাতিয়ার বা টুল মাত্র। যেমন একটি ধারালো ছুরি দিয়ে আপনি চাইলে সবজি কেটে চমৎকার কোনো পদ রান্না করতে পারেন, আবার ব্যবহার করতে না জানলে সেটি দিয়ে নিজের হাতও কেটে ফেলতে পারেন। এখানে দোষ কিন্তু ছুরির নয়, বরং যে ব্যবহার করছে তার দক্ষতার। ঠিক তেমনই যার কাছে ফাইন্যান্সিয়াল জ্ঞান নেই তার কাছে একটি ক্রেডিট কার্ড বা লোন জীবনের সবচেয়ে বড় অভিশাপ হতে পারে, কিন্তু যার কাছে সঠিক শিক্ষা আছে তার কাছে সেই লোনই হয়ে ওঠে সম্পদ তৈরির সিঁড়ি। শিখলে তবেই জিতবেন। বিশ্বসেরা বিনিয়োগকারী ওয়ারেন বাফেট একটি চিরন্তন সত্য কথা বলেছেন, দ্য মো ইউ লার্ন দ্য মো ইউ আর্ন, অর্থাৎ আপনি যত বেশি শিখবেন আপনার আয়ের পথ তত বেশি প্রশস্ত হবে। আর্থিক শিক্ষা আপনাকে শেখায় কিভাবে টাকার এই জটিল খেলাটি খেলতে হয়। এটি আপনাকে শেখায় ক্যাশ ফ্লো বুঝতে, ট্যাক্স প্ল্যানিং করতে এবং ঝুঁকি কমিয়ে বড় কোনো বিনিয়োগের সুযোগ চিনতে। নতুন দৃষ্টিভঙ্গি। মধ্যবিত্তরা ঋণের নেতিবাচক দিকগুলো দেখেই বড় হয়, তাই তারা একে ভয় পায়, কিন্তু আর্থিক শিক্ষা থাকলে আপনি বুঝতে পারবেন যে ধনীরা কেন শুধু টাকার জন্য কাজ করে না, বরং তারা এমন ব্যবস্থা তৈরি করে যেখানে টাকা তাদের জন্য কাজ করে। এই পরিবর্তনের জন্য আপনার পকেটে লাখ লাখ টাকা থাকার চেয়ে মাথায় সঠিক জ্ঞান থাকা বেশি জরুরি। আপনার সবচেয়ে বড় সম্পদ হলো আপনার মস্তিষ্ক। আপনি যদি নিজেকে শিক্ষিত করেন তবে ঋণ আপনার জন্য কোনো বোঝা হবে না, বরং এটি হবে আপনার সাফল্যের রকেট ফুয়েল। জীবনের প্রতিটি সিদ্ধান্ত, তা ছোট কোনো ইএমআই নেওয়া হোক বা বড় কোনো বিজনেস শুরু করা, সব কিছুর পেছনে থাকুক আপনার বিচার বুদ্ধি এবং ক্যালকুলেশন। আপনার আর্থিক স্বাধীনতার যাত্রা আজ থেকেই শুরু হোক। মনে রাখবেন, আজকের নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত এবং আপনার এই ফাইন্যান্সিয়াল নলেজই আপনাকে ভবিষ্যতে বিশাল এক বটবৃক্ষের ছায়ায় জিরোবার সুযোগ করে দেবে। আমরা আমাদের এই অডিও বুকের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই দীর্ঘ যাত্রায় আমরা দেখলাম যে ঋণ বা লোন নিজে থেকে ভালো বা খারাপ কিছু নয়, এটি কেবল একটি নিরপেক্ষ হাতিয়ার মাত্র। আমরা শিখেছি কিভাবে মধ্যবিত্তের ভয়কে জয় করে ধনীদের মতো একটি লিভারেজ মাইন্ডসেট তৈরি করা যায়। মনে রাখবেন, আর্থিক স্বাধীনতার চাবিকাঠি কেবল বেশি আয় করার মধ্যে নেই, বরং তা লুকিয়ে আছে টাকা এবং ঋণের এই জটিল খেলাটি বোঝার মধ্যে। যদি আপনি লাইফস্টাইল বাড়ানোর জন্য লোন নেন তবে আপনি ঋণের জালে ফেসে যাচ্ছেন, কিন্তু যদি আপনি গুড ডেট বা ভালো ঋণ ব্যবহার করে ক্যাশ ফ্লো এবং সম্পদ তৈরি করতে পারেন তবে আপনি আপনার অজান্তেই একটি সম্পদ তৈরির মেশিন তৈরি করছেন। ওয়ারেন বাফেটের সেই বিখ্যাত কথাটি চিরকাল মনে রাখবেন, অদম্য পরিশ্রমের চেয়েও বেশি শক্তিশালী হলো সঠিক পরিকল্পনা এবং জ্ঞান। আপনার সবচেয়ে বড় বিনিয়োগ হলো আপনার নিজের আর্থিক শিক্ষা, কারণ এই শিক্ষাই ঋণকে আপনার ধ্বংসের কারণ না হতে দিয়ে উন্নতির সিঁড়িতে পরিণত করে। আশা করি এই অডিও বুকটি আপনার আর্থিক দৃষ্টিভঙ্গি বদলে দিতে সাহায্য করেছে। এই ধরনের আরও জীবন পরিবর্তনকারী এবং শিক্ষামূলক অডিও বুক নিয়মিত শুনতে আজই যুক্ত হন আমাদের সাথে। আপনার আর্থিক উন্নতির এই যাত্রায় আমরা আছি আপনার পাশে। আরও তথ্যবহুল এবং অনুপ্রেরণামূলক অডিও বুক পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অডিও বুক বাংলা।